নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের একটি বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাকে ধন্যবাদ। আপনাকে। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও সংযুক্ত হয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করি। গতকাল 7ই মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতীয় সংসদে অধিবেশনের একটি পর্যায়ে আজ থেকে 17 বছর আগের 7ই মের স্মৃতিচারণ করতে গিয়ে যে কথাগুলো বলেছেন তার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের দিনটা আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে আমি লন্ডন পর্যন্ত আসি। লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে যাই আমাকে উঠতে দেওয়া হয়নি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই তখন আমাকে অনেকে ফোনে বলেছে যে আপনি আসবেন না, আসলে আপনাকে মেরে ফেলে দেবে। আমি পড়া করিনি। আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবো, ওই ফ্লাইওভারের উপরে উঠবো না। সেই হাজার হাজার মানুষ রাস্তায়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। আমি বলবো আমাকে নিরাপত্তাও দিয়েছে যে আমাকে কোনো দিকে নিতে না পারে। এরপর তো একরকম হাউজের ছিলাম, কাউকে ঢুকতে দিত না। সেই সময় খুব হঠাৎ কালীভদ্র 2-1 জন আসতে পারতো আমার সাথে। আমি একটা গেরিলা কায়দায় বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি আমাকে বেরোতে দেবে না। তো আমি সেই পুলিশের চোখ এড়িয়ে আমি সোজা হাসপাতালে চলে যাই। তখন আমি কতগুলি কথা বলেছিলাম, কারণ সেই সময় দেশ চালাচ্ছে কে সেটাই আমার প্রশ্ন ছিল। যা হোক, অত কথা বলার সময় নেই। আমি শুধু এটুকু বলবো যে সেদিন আমি খুব কড়া কথা কিছু বলেই তার পরদিন সকালেই পুলিশ হাজির, আর্মি হাজির, এবং আমাকে গ্রেপ্তার করে। সংসদ ভবনের একটা, তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। আমার আর কিছুই ছিল না, বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা। আমি সেই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে একটু আলোচনায় আসি। আজ থেকে 43 বছর আগে 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন, সেই লড়াইটা কত কঠিন লড়াই ছিল। মাত্র 5 দিন আগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা নিউজউইক বঙ্গবন্ধু কন্যার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, যেটা বক্স আইটেম আকারে ছাপা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি
এত বিপদ জেনেও কেন দেশে যাচ্ছেন? আপনার সমূহ বিপদ। বঙ্গবন্ধু কন্যা উত্তর দিয়েছিলেন সেই 1981 সালের 17ই মেতেই যে আমি বিপদ জেনেই বাংলাদেশে যাচ্ছি। আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর আদর্শ একজন কর্মী হিসেবে আমাকে যেতেই হবে, আর বহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আপনি দেখবেন তার 26 বছর পরে 2007 সালে 7ই মে বঙ্গবন্ধু কন্যাকে বাধা দেবার কি না চেষ্টা হয়েছে। এবং আপনি খুব ভালো করে জানেন ওই সময় আপনি যেভাবে এই লড়াই সংগ্রামে ছিলেন, যে কারণে আপনার কাছ থেকে কথাগুলো অনেক ভালো করে শোনা যাবে। 22 এপ্রিল সারা বিশ্বের প্রায় 41টি দেশের 151টি শীর্ষস্থানীয় দৈনিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফিরতে না দেওয়ার সম্পর্কিত রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এবং গতকালকে মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু কন্যা যা বলেছেন, আপনি তো জাতীয় সংসদেই ছিলেন, এখনও আমরা একটুখানি দেখলাম। আপনি যদি আলোচনা শুরু করেন। ধন্যবাদ। সেই সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন মানিক আছেন এবং প্রখ্যাত সাংবাদিক মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই আছেন। আসলে আপনি যেটা শুরু করলেন 81 সাল, আপনি বললেন যে নিউজউইক পত্রিকা সে সাক্ষাৎকার নিয়েছিল এবং সেই সময় আপনি জানেন তদানীন্তন সামরিক শাসক জিয়াউর রহমান সেই সময় তিনি অনির্ধারিত কিন্তু ক্যাবিনেট সভা করেছিলেন এবং সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোনোভাবেই শেখ হাসিনা যেন দেশে আসতে না পারে। আমার জানা মতে মানে 3রা মে এই ধরনের সভাটি হয়েছিল। সঠিক। 6ই মে তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ভারত সরকারকে যে শেখ হাসিনা যেন বাংলাদেশে আসতে না পারে। এরপরেই হচ্ছে নিউজউইক পত্রিকা তার সাক্ষাৎকারটা নিয়েছিল যে এরকম একটা বিপন্ন হতে পারে তার জীবন, কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেখানে এসেছিলেন এবং শেখ হাসিনা সেদিনকে বাংলাদেশে ফেরত এসেছিলেন বলে বাংলাদেশ রক্ষা পেয়েছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে সেদিনকে বাংলাদেশ রক্ষা পেয়েছে এবং গণতন্ত্রের নূতন অভিযাত্রা সেদিনকে শুরু হয়েছিল 1981 সালে 17ই মে, যেটা সুফল আমরা পাচ্ছি। আবার যদি দেখি আপনি যেটা বললেন 26 বছর পর, সেই সময়েও কিন্তু তদানীন্তন সেই সামরিক জান্তা যে সামরিক শাসক ছিল তত্ত্বাবধায়ক সরকারের মোড়কে, তারা কিন্তু সেদিনকে প্রধানমন্ত্রীকে সেই ধরনের বার্তা দিয়েছে তিনি কোনোভাবে যেন ফিরে না আসেন এবং তাকে তিনি যদি ফিরে আসেন তার জীবন বিপন্ন হতে পারে। আপনি জানেন তিনি যখন ফিরে আসছিলেন ব্রিটিশ এয়ারওয়েজে করে, ব্রিটিশ এয়ারওয়েজকে বলা হয়েছিল যে বাংলাদেশ সীমানার মধ্যে ঢুকলে সেই বিমানকে ঢুকতে দেওয়া হবে না। ব্রিটিশ এয়ারওয়েজ কিন্তু তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে, আজকের প্রধানমন্ত্রীকে সেই সময় তার এয়ারক্রাফটে নিতে সম্মতি জ্ঞাপন করেনি, তার কিন্তু সেই যাত্রা বাতিল হয়েছিল। পরবর্তীতে ইত্তেহাদ এয়ারওয়েজে করে তিনি ফিরে এসেছিলেন 7ই মে এবং আমার স্পষ্ট মনে আছে 6ই মের কথা যদি আমি বলি, 6ই মে সেই সময় ঢাকা শহরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী যে সাইফুজ্জামান শেখর পরবর্তীতে সংসদ সদস্য রাতের বেলা তুলে নেওয়া হয়েছিল এবং অসংখ্য নেতাকর্মী সেদিন গ্রেপ্তার করা হয়েছিল এবং 144 ধারা জারি করা হয়েছিল বিমানবন্দর সহ সমগ্র এলাকায়। কিন্তু সেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দলের কিছু লোকের বাধা সত্ত্বেও এটা অভূতপূর্ব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার নিরাপত্তা, এটা শুধু দলের নেতা কর্মী নয়, সাধারণ মানুষ সেদিনকে আজকে শাহজালাল যে আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে সুধা সদন পর্যন্ত আপনিও ছিলেন সেখানে, আপনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, লক্ষ লক্ষ মানুষ 144 ধারার যে নির্দেশনা কোথায় চলে গেল, ভালোবাসা মানুষের যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি তার যে বিশ্বাস, আস্থা, আনুগত্য সেদিনকে 144 ধারা কিন্তু হারিয়ে গিয়েছিল এবং তিনি কিন্তু এক মানব বন্ধনের মধ্য দিয়ে সেই যেখানে মাত্র কয়েক
মিনিট বা 1 ঘন্টার মতো জার্নি, সেখানে প্রায় 4.5 ঘন্টার উপরে এয়ারপোর্ট থেকে সদনে আসতে তার সময় লেগেছিল। মানুষে মানুষে ঢাকা শহরে পুরো পথ ছয়লাপ হয়ে গেছিল। এবং এয়ারপোর্টের মধ্যে যে মানুষগুলো দাঁড়িয়ে ছিল তারা মনে করেছিল যে না, আমাদেরকেও সদন পর্যন্ত যেতে হবে। এবং সদন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের যে ঢল সেদিনকে নেমেছে, অভূতপূর্ব দৃশ্য। এবং প্রত্যেকটি মানুষ সেদিনকে চোখের পানি ফেলেছে, অশ্রু ফেলেছে, জল ফেলেছে। কারণ এটা 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 কিন্তু একটা হচ্ছে লড়াইয়ের জল, একটা হচ্ছে প্রত্যাশার জল, একটা হচ্ছে আনন্দের জল। সেদিনকে কিন্তু ঢাকা শহর পুরোটাই, শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশ মনে হয় এয়ারপোর্ট থেকে সদন তৈরি হয়ে গিয়েছিল। সেই অভূতপূর্ব দৃশ্য। আমার সৌভাগ্য হয়েছিল সেই পথযাত্রা একজন সামিল হওয়ার। সেখানে আপনিও ছিলেন, সুভাষচন্দ্র খালেদ মাহমুদ চৌধুরী, আপনাকে একটু থামিয়ে 2007 সালে তিনি যখন লন্ডন থেকে আসছেন মে মাসের তারিখে, সেই সময়টাতে তিনি সেখানে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার ছোট্ট একটু অংশ আপনাদের সামনে উপস্থাপন করি। আমি দেশে ফিরে যেতে পারবো, এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া। এবং এর জন্য আমি আমার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে এবং প্রবাসী যারা বাঙালি তাদের প্রতি, এবং বিশেষ করে ওয়ার্ল্ড মিডিয়া, তারা যেভাবে সাপোর্ট দিয়েছে, বিষয়টা তুলে ধরেছে। এছাড়া আমাদের বাংলাদেশের যারা বন্ধু, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ আজকে যে বিষয়টা এসেছে এটা হচ্ছে সত্যের জয় হবে, এবং সত্যের জয় হয়েছে। আমার দেশের জনগণের জন্য কাজ করাই তো আমার মূল কাজ এবং আমার লক্ষ্য উদ্দেশ্য। এবং আমি তো সবসময়টাই চাই যে আমার দেশের জনগণের সাথে আমি থাকবো। কাজে আমার জনগণকে আমি ধন্যবাদ যে আজকে তারা পাশে ছিল বলেই এত তাড়াতাড়ি আমি দেশে যাওয়ার সুযোগ পেয়েছি। জন্য আমার দেশের বাসীকে এবং প্রবাসী বাঙালিদেরকে আমি ধন্যবাদ জানাই। সবই আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখলে, সবর করলে সবই হয়। বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে আমি আসব। তার আগে আমি মঞ্জুর ইসলাম আপনার কাছে একটু আসতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে, এটা ভুলবার কথা নয়, খালিদ মাহমুদ চৌধুরী যে কথা বলছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে মহান জাতীয় সংসদের যে কথা প্রসঙ্গে যে কথাটি বললেন, তিনি হাসপাতালে গিয়েছিলেন। খালিদ মাহমুদ চৌধুরীর খুব বেশি মনে আছে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে তিনি দেখতে গিয়েছিলেন। এবং সেই সাবিনা ইয়াসমিনকে যখন দেখতে গিয়েছিলেন, তার পরবর্তীতে তিনি যখন নিচে নেমে আসেন, তখনও কিন্তু ল্যাব এইডের ওই বর্ধিত অংশ তখনও ভালো করে কিন্তু গুছে উঠতে পারেনি। নিচে সাংবাদিকদের সামনে যে কথাগুলো তিনি বলেছিলেন, এটা আমাদের রাজনৈতিক কর্মীদের জন্য, মানুষের জন্য একটা বড় শিক্ষা। আজকে বিএনপির নেতারা যখন নানা ধরনের কথা বলে, আমার অবাক লাগে। আমরা বাংলা ভাষায় শুনেছি যে উপকার স্বীকার করে না তাকে আমরা অকৃতজ্ঞ বলি, আর যে উপকারের অপকার করে তাকে কৃতজ্ঞ বলি। চিন্তা করে দেখুন, সেদিনকে বক্তৃতা খালেদ মাহমুদ চৌধুরী এবং আপনার দুজনেরই মনে আছে, তিনি বললেন গতকাল রাত্রে, গভীর রাত্রে ইকবাল হাসান মাহমুদ টুকু তার 2 নাবালক সন্তানকে গভীর রাত্রে তুলে নিয়ে গেছে। এটা কি ভোগের মুল্লুক পেয়েছে? এবং এই যে তার মানুষের প্রতি ভালোবাসা, এটা এই দলের নেতৃবৃন্দরা কখনোই কিন্তু মনে করে না। এই জন্য বলি কৃতজ্ঞ যে উপকারীর অপকার করে। মঞ্জুর ইসলাম, আপনি খুব ভালো করে জানেন শেখ হাসিনার বিদেশে ছিলেন ওই লড়াইয়ের সময় 52 দিন। তিনি 15ই মার্চে গিয়েছিলেন এবং 7ই মেতে লড়াই করে দেশে ফিরে এসেছিলেন। সেই সময়কার কথা যদি আপনি একটু দর্শকদের বলেন। ধন্যবাদ আপনাকে। আমি এই সময়টায় মাননীয় নেত্রীর কথা যখন বলছেন এবং খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় যেভাবে বর্ণনা করছিলেন, তাতে মনে হয়, এবং পরবর্তী আপনিও কাছে থেকে দেখেছেন, যে আজকের প্রধানমন্ত্রী তার আস্থা 3টি জায়গার উপরে ছিল। একটি হচ্ছে, প্রথম আস্থা ছিল বাংলাদেশের জনগণের উপরে, দ্বিতীয় আস্থা ছিল তার নিজের উপরে আত্মবিশ্বাস, তৃতীয় আস্থা ছিল যে সৃষ্টিকর্তা সত্যের বিজয় করবেন। এই 3টি বিষয় পদে পদে কিন্তু প্রমাণিত হয়েছে।
যেমন তার পিতার ক্ষেত্রে এইরকম 3টে আস্থা ছিল বলেই কিন্তু পাকিস্তানের কারাগারে যখন তাকে বন্দি করে রাখা, ফাঁসির কাস্টে ঝোলানোর আয়োজন হচ্ছে, হত্যা করার আয়োজন হচ্ছে, তখনও তিনি বলেছিলেন যে আমার লাশটা বাঙালির কাছে পৌঁছে দিই। সেই একইভাবে তিনি কিন্তু 17 এবং 1981তেও বলে যখন তাকে আসতে দিবে না, সেই আত্মবিশ্বাসে ফিরে এসেছিলেন যে বাংলাদেশের মানুষ তাকে প্রোটেকশন দেবে। যেই কথাটি আপনি বললেন, যেই সময়টা মার্চ থেকে এই 7ই মে পর্যন্ত, উনি 2007 সালে যখন বাইরে ছিলেন বিদেশে, সেই সময়টা আমিও যুক্তরাষ্ট্রে ছিলাম। ফলে তখন আজকের মতো অত মানে টেকনোলজির উদ্ভব হয় নাই, এত ঘন ঘন ফোনাফোনি হতো না। ফলে গণমাধ্যম কর্মী হিসাবে আমার এক ধরনের অ্যাক্সেস ছিল এখানকার প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, এবং একইভাবে সেখানে মাননীয় আজকের প্রধানমন্ত্রী তার সন্তানের সাথে থাকতেন, সেখানে তার সাথে যোগাযোগ হতো। মাননীয় প্রধানমন্ত্রী আজকে আচ্ছন্নভাবে দুটি কথা বলেছেন। একটি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এমনকি তার দলের নেতাদের, আমি নাম উল্লেখ করতে চাই না, দলের নেতারাও আমাদের মাধ্যমে বলেছেন যে মাননীয় নেত্রীকে বোঝান কিছুতেই যেন তিনি ফিরে না আসেন, ফিরে আসলে পরে তার অকল্যাণ হবে, তার প্রাণ হারাবার ভয় আছে, এমনকি আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই জায়গায় তিনিও আমাকে ব্যক্তিগত পর্যায়ে দুটি কথা বলেছিলেন। একটি হচ্ছে যে বাংলাদেশের জনগণের উপরে আমার আস্থা আছে, ফলে আমি ফিরে যেতে চাই, জনগণ আমাকে প্রোটেক্ট করবে। দ্বিতীয় হলো, আমার কাছে, এটা আমি আজকে ওপেন বলতে চাই, জনগণকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী জীবিত আছেন, তিনি হয়তো শুনলে আমি ভুল বললে উনি কারেক্ট করবেন। তিনি বলেছিলেন আমার এমন কোনো প্রাচুর্য রাখা নাই যেই প্রাচুর্য নিয়ে আমি দিনের পর দিন বিদেশে বসবাস করতে পারবো। বলে আমাকে আমার দেশেই ফিরে যেতে হবে, আমার মানুষের কাছে ফিরে যেতে হবে। এই জায়গাটা আমি দৃঢ়ভাবে বলতে চাই। আরেকটি কথা উল্লেখ করতে চাই, আপনি যেটা বললেন যে মানুষের উপকার করা, শেখ হাসিনা কেবলমাত্র তার দলের না, কেবলমাত্র আম জনতার না, তার বিরোধী পক্ষের মানুষের কত উপকার করেছেন সেটা আজকের যিনি সাবেক প্রধানমন্ত্রী, যিনি আজকে কারাবন্দী হয়ে আছেন এবং যার নাকি সাজা হয়েছে, তাকে তিনি বদান্যতা কি দেখিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সময় তার অবদানের পরে তার স্বামীর ঘরে ফিরে যাওয়ার ক্ষেত্রে কি অবদান রেখেছিলেন আমরা সকলেই জানি। সবশেষ খালি এইটুকু বলবো, যখন শেখ হাসিনাকে বন্দী করা হয়, একই সাথে খালেদা জিয়াকেও বন্দী করা হয়েছিল। আমরা গণমাধ্যমের কর্মীরা জানি, আপনারা যারা কাছের মানুষ রাজনৈতিক অঙ্গনে, তারা জানেন। এখানে একটা কথা বলতে চাই মঞ্জু ভাই, একই সাথে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়নি, না, পরবর্তীতে কিছুদিন পরে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ অবশ্যই, শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল 16 জুলাই, আর বেগম খালেদা জিয়াকে 3রা সেপ্টেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। না, আমি বলছি যখন তারা মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল যে দেশ পরিচালনা করেছে খালেদা জিয়া, 2001 সাল থেকে সে তো সন্ত্রাস চালিয়েছে খালেদা জিয়ার সরকার, জামাত বিএনপি সরকার, গ্রেফতার করা হলো শেখ হাসিনাকে। বিরোধী দলীয় নেত্রী তদানীন্তন সরকার খালেদা জিয়াকে কিছুটা বধূবেশে গ্রেফতার করেছিল। কিন্তু যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, দুজনই যখন কারাভ্যন্তরে, তখন এই আজকে প্রধানমন্ত্রী তিনি খোঁজ খবর নিতেন যে বেগম খালেদা জিয়ার খাবার এবং তার যে জীবন যাপন করতেন সেরকম সুযোগ সুবিধাটা উনি পাচ্ছেন কিনা। যখন নাকি শেখ হাসিনাকে মিনিমাম কোনো পরিচর্যা, মিনিমাম কোনো থাকার খাওয়ার ব্যবস্থা করা নাই, এমনকি এটা আজকে প্রকাশ্যে বলতে চাই, তিনি রান্না করে খাবারের অংশ পর্যন্ত পাঠিয়েছেন। এটা আজকের জনগণ, আজকের নতুন প্রজন্মের জানতে হবে যে একজন বড় নেতা হতে হলে তার মনের উদারতা কি পর্যায়ে যেতে হবে। আজকের প্রধানমন্ত্রী কিন্তু সেই মানুষটি যিনি জানেন 2004 সালে তাকে হত্যা করার জন্য এই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি আজকে আদালতের দ্বারা অভিযুক্ত, গ্রেনেড হামলার দায়ে যিনি অভিযুক্ত, গ্রেনেড মারার জন্য ষড়যন্ত্রের জন্য যিনি অভিযুক্ত, তার মাকে তিনি কিন্তু সেই খাবার পাঠিয়েছিলেন। ফলে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ এই কথা জনগণ বিচার করবে। আমি খালি এইটুকু বলতে চাই যে আজকের প্রধানমন্ত্রী যেটা খালিদ মাহমুদ চৌধুরী বললেন, তিনি 1981 সালের 17ই মে ফিরে এসেছিলেন বলেই আজকে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পেয়েছি। আজকে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারছি, মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারছি। বাঙালি জাতীয়তা বা জয় বাংলা স্লোগান, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছি। না হলে কিন্তু 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে
বাংলাদেশ যে পাকিস্তানের পথে হাঁটতে শুরু করেছিল, আজকে হয়তো এটি পূর্ণ পাকিস্তানে পরিণত হতো। ইমরান খানরা বলতে পারতো না যে আমরা বাংলাদেশের মতো হতে চাই, তারা হয়তো বলতেন যে আমাদের এই পাকিস্তান তো আমরা আবার ফিরে পেয়েছি, দুটাই একসাথে ধ্বংস হয়েছে। বলে আমি এইটুকু বলবো, শেষ করবো এই অংশ ফিরে, যে জনগণের প্রতি যাদের আস্থা আছে, জনগণের যাদের সমর্থন আছে, তারাই বাংলাদেশকে শাসন করবে, শাসন করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছে, এবং নতুন প্রজন্ম কখনোই তাদের সিদ্ধান্ত নিতে ভুল করেন না। অসংখ্য ধন্যবাদ। এই বাংলাদেশের ইতিহাসে তারা কিন্তু তাদেরকেই সমর্থন দিচ্ছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলকে। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর ইসলাম। আমি আপনার কাছে আবার ফিরে আসার চেষ্টা করব। বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মানিক, আপনি দুজনের কথা শুনলেন, আপনার তো সব দেখা। দেখুন, আমি শুরুতেই বলতে চাই, গত সপ্তাহে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সাহেব এক অনুষ্ঠানে বলেছিলেন, অনেক সচেতন ব্যক্তি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতে অসাম্প্রদায়িক চেতনার কথা কী অবস্থা হবে তা ভেবে আমি শঙ্কিত। অন্য যারা সচেতন ব্যক্তিবর্গ ছিলেন তারা সকলেই একমত পোষণ করে বলেছেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, তিনি আমাদের বর্তমান এবং তিনি আমাদের ভবিষ্যৎ। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা বাংলাদেশে রয়েছেন তারা সকলেই এই মতবাদে বিশ্বাস করে। দেখুন, এপ্রিল মাসে আমাদের জননেত্রী শেখ হাসিনার ঢাকায় আসার কথা ছিল। আমি সেদিন হিথ্রো বিমানবন্দরে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলাম। আমরা অপেক্ষা করছিলাম যে জননেত্রী শেখ হাসিনা ব্রিটিশ এয়ারওয়েজে উঠবেন। হঠাৎ ব্রিটিশ এয়ারওয়েজের ম্যানেজার এসে বললেন যে সরি, বাংলাদেশ সরকারের নির্দেশ, শেখ হাসিনাকে বহন করে নেওয়া যাবে না ঢাকায়। তো অবভিয়াসলি এরপরে তো আর তাকে বিমানে উঠতেই দেওয়া হয়নি এবং তিনি যেতে পারেননি। এই ঘটনাটি 1981 সালের মে মাসের ঘটনার কথা আমাদের স্মরণ করে দেয়, যেদিন খুনি জিয়াউর রহমান শেখ হাসিনা যাতে বাংলাদেশে না যেতে পারে তার জন্য সমস্ত ষড়যন্ত্র তৈরি করে রেখেছিলেন। শুধু তাই নয়, শেখ হাসিনা দেশে আসার পরে তারা আজকে মানবাধিকারের কথা বলে, এই খুনি জিয়াউর রহমান শেখ হাসিনার যে নিজস্ব বাড়ি অর্থাৎ পৈতৃক সম্পত্তি, আমাদের যে উত্তরাধিকার আইন রয়েছে সেই উত্তরাধিকার আইন অনুযায়ী বঙ্গবন্ধুর 2 কন্যা তার সম্পত্তির মালিক, সেই বাড়িতে পর্যন্ত উঠতে দেয়নি এই খুনি, এই জুলুমবাজ খুনি জিয়াউর রহমান, যে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে খুন করেছে। আজ তার দলের লোকরা যারা মানবাধিকারের কথা বলে তারা কি সেই কথা ভুলে গেছে যে 1981 সালে খুনি জিয়া শেখ হাসিনাকে তার নিজের বাড়িতে উঠতে দেয়নি? এখানে যোগ করি, আপনার কথার মাঝখানে আমার বলা ঠিক হচ্ছে না, তারপরে আমি বলি। খালিদ মাহমুদ চৌধুরীর কথা, মঞ্জুর ইসলামের কথা আমরা শুনলাম। 1981 সালের 17ই মে যারা গণমাধ্যম নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তারা নিশ্চয়ই দেখেছেন 81 সালের 17ই মে যে কটা পত্রিকা বাংলাদেশ সেদিনকে প্রকাশিত হয়েছিল, বাংলা ইংরেজি, প্রতিটা পত্রিকায় প্রথম পাতা অথবা শেষের পাতায় একটা শিরোনাম ছিল, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত কর্মসূচি স্থগিত করেছে। এই আগমন প্রতিরোধ কমিটি জিয়াউর রহমান কাদের দিতে করিয়েছিল, সেই বিষয় কিন্তু আমাদের সামনে আনা দরকার। দেখুন, আপনি তো শুধু বাংলাদেশের পত্রিকার কথা বললেন, এটি সারা বিশ্বের পত্রিকায় এই খবর ছাপা হয়েছিল। আমি তখন লন্ডনে প্রবাসী। সারা পৃথিবীর সব মুখ্য পত্রিকাগুলো এটা করেছিল। এবং কাদের দিয়ে করেছিল? কারণ যে কথাটি মঞ্জুর ইসলাম ভাই পরিষ্কার ভাষায় বলেছেন যে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য, যার নেতৃত্বে ছিল খুনি জিয়াউর রহমান, খুনি মোস্তাক। এই তারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা বাংলাদেশের বিরোধী ছিল সেই সমস্ত অপশক্তি, মুসলিম লীগ, ইসলাম, জামাত ইসলাম, সমস্ত ধর্মান্ধ দলগুলো খুনি জিয়াউর রহমানের ছত্রছায়ায় একত্রিত হয়েছিল দেশকে আবার পাকিস্তানে পরিণত করার জন্য। তাদের দিয়েই কিন্তু এই প্রতিরোধ কমিটি গঠন করেছিল খুনি জিয়াউর রহমান। কিন্তু খুনি জিয়াউর রহমান বুঝতে পারেনি যে বঙ্গবন্ধু কন্যা
কত জনপ্রিয় সেটা রোধ করতে পারবে না। এখানে আমি যে টেনে আরেকটি কথা বলি যে আবার সুযোগ হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে 3টি মামলা করা হয়েছিল, সেই 6টি মামলা করা হয়েছিল, তার 3টি আমার আদালতে এসেছিল। আমি তখন হাইকোর্ট বিভাগের বিচারপতি। দেখুন, আমি আমার আইনজ্ঞ জীবনে এবং বিচারক জীবনে এই ধরনের জঘন্য এজাহার এবং জঘন্য চার্জশিট কখনো দেখিনি। এটি পরিষ্কার, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি দাড়িকমা পড়ে বোঝা যাচ্ছিল যে শেখ হাসিনাকে যে কোনো উপায়ে ফাঁসাতে হবে এবং এই জন্যই তার বিরুদ্ধে এজাহারটি করা হয়েছে, এই জন্যই তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আমি বিচারপতির কাছে একটা উদাহরণ দিই। জি, নাইকো দুর্নীতি মামলায় তাকে যুক্ত করার কোনো সুযোগ ছিল? কোনো, আমি যেটা বলছি, সেদিন যারা প্রধানমন্ত্রী ছিলেন নাইকোর সাথে কোনো চুক্তি হয়নি। এই জন্যই আমি বলছি যে তাকে ফাঁসাতে হবে, এই জন্য জোর করে সেই এফআইআর এবং চার্জশিট দাখিল করা হয়েছে। যার জন্য আমি তখন বিচারপতি হিসাবে সেই 3টা মামলাই, তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো আমি খারিজ করে দিয়েছি। আমাদের ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী খারিজ করে দিয়েছি। আমি এখানে আপনাকে হলফ করে বলতে পারি, এই মামলাগুলো যদি শেখ হাসিনার বিরুদ্ধে না হয়ে অন্য কারো বিরুদ্ধে হতো, তবু আমি বাধ্য হতাম মামলাগুলি খারিজ করে দিতে। কোনো সারবস্তু ছিল না, জোর করে গায়ের জোরে মামলাগুলো সাজানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য। 6টি মামলা করা ছিল, 3টি আমার কোর্টে গিয়েছিল এবং 3টি সম্ভবত বিচারপতি শামসুল হুদার আদালতে গিয়েছিল। 6টি মামলাই আমি 3টি খারিজ করেছি এবং শামসুল হুদা সাহেবও অন্য 3টি খারিজ করে দিয়েছে। কারণ কোনো সারবস্তুই ছিল না, জোর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল তাকে ফাঁসানোর জন্য। ঠিক 81 সালে খুনি জিয়াউর রহমানের যে অ্যাটিটিউড ছিল, সেই আপনার 2007 সালেও তথাকথিত আপনার সেই 111 সরকারেরও একই অ্যাটিটিউড ছিল। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেশকে আবার পাকিস্তানের পরিণত করা, দেশে আবার তালেবানি রাষ্ট্র, তালেবানি ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। আপনার কাছে আমি ফিরে আসবো। খালিদ মাহমুদ চৌধুরী, ডেভিড ফ্রস্টের নাম আমরা সকলেই জানি। বিশেষ করে বঙ্গবন্ধুর সাথে ডেভিড ফ্রস্টের যে সাক্ষাৎকার এখন ইউটিউবে পাওয়া যায়, আজকে নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারছে। আমি যখন মঞ্জুর ইসলাম যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমাদের সেই সুযোগটি ছিল না। এখন তথ্য প্রযুক্তির এই অগ্রযাত্রায়, ডিজিটাল বাংলাদেশের সুযোগে আজকে নতুন প্রজন্ম জানতে পারছে। 1972 সালে 18 জানুয়ারি ডেভিড ফ্রস্ট, সেই বিশ্বখ্যাত সাংবাদিক, বঙ্গবন্ধুর সাক্ষাৎকার নিয়েছিলেন। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সবচেয়ে বড় যোগ্যতা কি? বঙ্গবন্ধু বলেছেন আমি মানুষকে ভালোবাসি। আবার জিজ্ঞেস করলেন আপনার অযোগ্যতা কি? বলেছেন আমি মানুষকে বেশি ভালোবাসি। ডেভিড ফ্রস্ট 2007 সালে 28 এপ্রিল তিনি আল জাজিরা টেলিভিশনের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাক্ষাৎকার নিলেন। সেই সাক্ষাৎকারের এক জায়গায় ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধু কন্যাকে জিজ্ঞেস করছেন, আপনি কি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? বঙ্গবন্ধু কন্যা বললেন, এটা জনগণের উপর নির্ভর করবে। আমাদের জনগণ যদি চায় তবেই হতে পারি, এটা জনগণই ঠিক করতে পারে। আমি কিভাবে বলতে পারবো? এটা ঠিক, আমি জনগণের সেবা করতে চাই, আমার জনগণের জন্য কাজ করতে চাই। আর আপনি জানেন জনগণের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি, কারণ আমাদের জনগণ খুবই গরিব, তারা সমস্যায় জর্জরিত। এই মুহূর্তে তাদের রাজনৈতিক অধিকার নেই, তাদের কথা বলার অধিকার নেই, তারা অর্থনৈতিক সমস্যায় ভুগছে। তাই আমি তাদের পাশে দাঁড়াতে চাই। কারণ আপনি জানেন আমার পিতার একটা স্বপ্ন ছিল, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আমার আদর্শ পিতার মতোই একই রকম। আমার বাবাকে অনুসরণ করতে চাই, আমি দারিদ্র নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। কারণ বাংলাদেশের মানুষ এজন্য লড়েছে। আমাকে এই সংগ্রাম থেকে কেউ এক বিন্দু সরাতে পারবে না। খালিদ মাহমুদ চৌধুরী। না, আমরা তো এই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, আনুগত্য। এই যে তার যে শক্তি, সাহস, প্রেম, ভালোবাসা, দায়িত্ববোধ, এগুলোই তো বাংলার মানুষকে তার
আঁচলের তলা মানে আবদ্ধে বন্ধ করে। আমরা যেটা বলেছি, ওই আঁচল বিছায়, ওই যে কি কি আঁচল বিছায়াচ্ছ বটের মূলে নদীর কূলে কূলে, তার মমতার আঁচল দিয়ে তিনি বাংলার মানুষকে তিনি বেঁধে রেখেছেন। হ্যাঁ, এই যে তার যে মমতা, দেশের প্রতি যে তার ভালোবাসা, দায়িত্ববোধ, এটা তার তার রক্ত কথা বলে। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে একবার কথা বলেছিল, আসলেই রক্ত কথা বলে। বঙ্গবন্ধুর রক্ত আছে বলেই বাংলার মানুষ এখনো নিরাপদ। আপনি বলছিলেন সুভাষ সিংহ রায় যে সাবিনা ইয়াসমিন, সেদিনকে কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থারা তাকে ব্যারিকেড দিয়ে, যখন সাবিনা ইয়াসমিনকে এতে বেরিয়ে আসেন, তিনি আর কোনো কথা বলতে না পারেন, সাংবাদিকদের তার কাছে ভিড়তে দিচ্ছিল না। দূর থেকে সাংবাদিকরা বলছিল, যা আপা আপনার কাছে আমাদের কথা, আপনি বলেন কিছু। তিনি কিন্তু সে ব্যারিকেড, আমরা যারা ছিলাম আশেপাশে, আমাদেরকে পর্যন্ত টানে হেঁচড়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই মুহূর্তে সে জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু বাংলার মানুষের পক্ষে কথা বলেছিলেন। তাকে কিন্তু সামরিক জান্তার সেই ব্যারিকেড আটকে রাখতে পারে নাই। এটাই হচ্ছে শেখ হাসিনা, জননেত্রী এটাকেই বলে। এবং তিনি জননেত্রী থেকে দেশরত্ন হয়েছেন, দেশরত্ন থেকে তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন। এটা তো আপনার আমার কথা না, তার কর্মই হচ্ছে তাকে এই জায়গায় নিয়ে গেছে। কাজেই ডেভিড ফস্টের সামনে যে কথাটা তিনি বলেছিলেন 28 এপ্রিল 2007 সালে, এটা 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 বাংলার মানুষের জন্য, তার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। তিনি যদি ব্যক্তিগত চাওয়া পাওয়া যদি চিন্তা করতেন, বঙ্গবন্ধুর মেয়ে, তিনি কি পাইতেন না, সবই পাইতেন। এই সামরিক যান দ্বারা সবকিছু তাকে দেওয়ার জন্য অপেক্ষা ছিল, কিন্তু তিনি সেগুলোকে নেননি, সে আলিঙ্গন করেনি। তিনি আলিঙ্গন করেছেন বাংলার মানুষকে, তিনি আলিঙ্গন করেছিলেন বাংলার মানুষের ভালোবাসাকে, যেই ভালোবাসা বঙ্গবন্ধুর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বুলেটের মাধ্যমে। সেই সেই সেটাকে সেই সেই ভালোবাসাকে তিনি আলিঙ্গন করেছেন। একদিকে ভালোবাসা, একদিকে বুলেট, কিন্তু তিনি কিন্তু সেই 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 মৃত্যু ভয়কে উপেক্ষা করে তিনি কিন্তু বাংলার মানুষকে বারবার ফিরে এসেছেন, বারবার এসেছেন। তার প্রত্যাবর্তন শুধু 17ই মে নয়, তার প্রত্যাবর্তন শুধু 7ই মে নয়। শেখ হাসিনা প্রতিদিনই বাংলার মানুষের কাছে, বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন করে। যখনই নতুন সূর্য উদিত হয়, প্রতিদিনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে বাংলার মানুষের কাছে। শেখ হাসিনা যেদিন থাকবে না, আমি জানি না বাংলার যে পূর্ব আকাশে সূর্য কিভাবে উদিত হবে, আমি জানি না। অসংখ্য ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম। আমরা অনুষ্ঠানের শেষের কাছাকাছি এসেছি, তারপরও অনেক কথা আপনার কাছ থেকে শোনার আছে। আমাদের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও কিছুটা কথা বলবেন। আমি শুধু একটা প্রসঙ্গ উল্লেখ করি। 1997 সালের 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কন্যাকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি দেন। এবং সেই অনুষ্ঠানে যেটি পাঠ করা হয়েছিল শংসাপত্র, সেটা আমি এখানে পুরোটা উল্লেখ করতে পারবো না, কারণ অতটা সময় নেই। এক জায়গা তারা বলছে, যে বছর আপনি জন্মগ্রহণ করেন সে বছর জনগণ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও পাকিস্তানের নাগপাশ হতে মুক্ত হতে পারেনি। সেই কারণে আপনার পিতা সিকি শতাব্দী ধরে বাংলার স্বায়ত্ত শাসনের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, কিন্তু তাকেও তার জনগণকে একসঙ্গে স্বাধীনতার ফল ভোগ করতে বেশি দিন দেওয়া হয়নি। যেসব অফিসার আপনার পিতা, মাতা ও 3 ভাইকে হত্যা করেছিল, তারা ভেবেছিল বাংলার মানুষের প্রতি আপনার পরিবারের সেবা ও ভালোবাসার সুযোগ তারা খতম করে দিয়েছে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আশা সুদূর পরাহত করতে পেরেছে, কিন্তু আপনাকে তারা গণনায় আনতে ব্যর্থ হয়েছিল। মঞ্জুরুল ইসলাম। দেখেন, এই কথার মধ্য দিয়ে আরেকটি সত্য উঠে এলো যে বাংলাদেশে তো আমরা ইতিহাস, অনেকে নিজেরা ইতিহাসের সাক্ষ্য যারা, তারা তাদের মতো রাজনৈতিকভাবে ইতিহাস রচনা করেছেন, যার জন্য আমরা অনেক সময় শুনি যে 27শে মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, এটা পাল্টে বলা হয়েছে 26শে মার্চ নাকি এক ভদ্রলোক স্বাধীনতার ঘোষণা করেছেন, সেদিন থেকে সকলের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এই যেই প্রজ্ঞাপন, যে প্রশংসাপত্র, সেখানে কিন্তু বলা আছে, বঙ্গবন্ধু যেটা 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে এই বাঙালি ইতিহাস 23 বছরের বঞ্চনার ইতিহাস। তার মানে 23 বছর সংগ্রাম করে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনকে, স্বাধীনতার সূর্য উদিত করতে পেরেছিলেন 70-এর নির্বাচনের পরে 71-এর 16ই ডিসেম্বরে। তার মানে এটা ওই 71 সালের 25 বা 26শে মার্চের ঘোষণার মধ্য দিয়ে আসে নাই, কিন্তু সেই 47 থেকে শুরু করে
48-এর ভাষা আন্দোলন থেকে 71-এ এসে স্বাধীনতার পূর্ণাঙ্গ পেল আন্দোলন। এই একইভাবে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন 23 বছর আগে, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন জনগণকে নিয়ে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাঙালির স্বপ্নকে হত্যা করা হয়েছিল, একটি ব্যক্তি না, একটি আদর্শ, একটি চেতনা, একটি রাষ্ট্র, রাষ্ট্রের সমস্ত মূলনীতিকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে শাহিজুর রহমানের মতো যিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জাতিসংঘে গিয়ে তাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, আব্দুল আলিমের মতো কুলাঙ্গার রাজাকারদেরকে মন্ত্রী করা হয়েছিল, গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, জামাতে ইসলামকে রাজনীতিতে শুদ্ধ করা হয়েছিল। এই বাস্তবতায় যখন মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মানিক চৌধুরীর মতো মুক্তিযোদ্ধারা যখন স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলেন যে এই বাংলাদেশে তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারবেন না নিজেদেরকে আবার অনেকটা ভিলেনের মতো করে লুকিয়ে রাখতে হবে, সেই রকম পরিস্থিতিতে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসার মধ্য দিয়ে তারা নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন। শেখ হাসিনা স্বপ্ন দেখিয়েছেন সেই 21 বছর সংগ্রাম করে 96 সালে উনি ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের চেতনা এলো এবং উনি 2008 সালে স্বপ্ন দেখিয়েছেন 2041 সালের বাংলাদেশে, 2021-এর বাংলাদেশ, 2041-এর 2100 সালের বাংলাদেশ। অর্থাৎ স্বপ্ন দেখিয়ে একটি জাতিকে সামনে এগিয়ে নেওয়ার যাওয়ার সারথি হচ্ছেন আজকের এই প্রধানমন্ত্রী। আজকের বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসেছিলেন বলেই আজকে 64 জেলার মধ্যে প্রায় অর্ধেকের বেশি জেলা কোনো ভূমিহীন নাই। অনেক বিস্তৃত আলোচনা নিশ্চয়ই সুযোগ পেলে আমরা করব। শামসুদ্দিন চৌধুরী মানিক, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গানের একটা অংশ আমি উল্লেখ করি। শুনে তোমার মুখের বাণী আসবে ফিরে বনের প্রাণী, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। আপনি যাদের সাথে প্রায় টেলিভিশনে টকশোতে অংশগ্রহণ করেন, আমাদের সুশীল খ্যাত কেউ কেউ, এরা কিন্তু তাদের যে পাষাণ হিয়া তারা কিন্তু কখনো কখনো, কারণ তাদের হৃদয় তো সেই পাকিস্তানের দিকে তাকিয়ে আছে, তালেবানদের দিকে তাকিয়ে আছে। তারা তো তাদের গলবে কি করে? তারা যদি বাঙালি হতো, বাঙালি জাতীয়তাবাদের চেতনায় আবদ্ধ হতো, তাহলে না বলতো। এখানে মাননীয় প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাহেব একটি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, যে মমতার আঁচল দিয়ে দেশের মানুষকে তিনি বেঁধে ফেলেছেন। দেখুন, বছরখানেক আগে ভারতের বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বাংলাদেশে এসেছিলেন। উনি এতই অভিভূত হয়েছিলেন শেখ হাসিনার ব্যবহার দেখে, উনি বলেছিলেন এই ধরনের মানুষই কিন্তু একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারে। ঠিক মন্ত্রী মহোদয় খালেদ মাহমুদ চৌধুরী সাহেব যে কথাটি বললেন, একই ধরনের কথা কিন্তু একজন বিদেশি মানুষ সৌরভ গাঙ্গুলি বলেছিলেন। মঞ্জুর ভাইয়ের কথার উপলক্ষে একটি কথা বলতে চাই, যে দেখুন, 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা পরে যে ঘোষণার কথা অনেক বিদেশি পত্রপত্রিকায় ছাপা হয়েছে, সেই পাকিস্তানি সৈন্য সিদ্দিক সালেক তার বইতে লিখেছে যে সে নিজে শুনেছে সেই ভাষণের কথা। এই ভাষণের পরেও কিন্তু জিয়াউর রহমান সোয়াত জাহাজ থেকে পাকিস্তানি সমরাস্ত্র খালাস করতে গিয়েছিল স্বাধীনতার ঘোষণার পরে। শুধু তাই নয়, কয়েকদিন আগে কর্নেল ওলি বলেছেন যে যখন তিনি সোয়াত জাহাজে যাচ্ছিলেন তখন অনেকে রাস্তায় ব্যারিকেড দিয়েছিলেন এবং খুনি জিয়াউর রহমান সেই সব ব্যারিকেড সরিয়ে দিয়েছিলেন। ব্যারিকেড সরানোর বাণী হচ্ছে খুনি জিয়াউর রহমান যারা ব্যারিকেড দিয়েছিল মুক্তিযোদ্ধা তাদের খুন করেছে, অর্থাৎ খুনি জিয়াউর রহমান যুদ্ধ অপরাধী করেছে। কারণ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরে যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জিয়াউর রহমান সহ, তারা যুদ্ধ অপরাধী। এই হলো জিয়াউর রহমানের ইতিহাস, যে আসলে পাকিস্তানি চর হিসাবে, অনুপ্রবেশকারী হিসাবে মুক্তিযোদ্ধাদের মুখোশ পরে পশ্চিম বাংলায় ছিল পাকিস্তানি চর হিসাবে। এটা তো অত্যন্ত কি বলে প্রমাণিত দৃঢ়তার সাথে বলা যায়। অসংখ্য ধন্যবাদ। খালেদ মাহমুদ চৌধুরীর কথা থেকে আরেকটি কথা আমি এখানে যোগ করতে চাই। নিশ্চয় মনে আছে যখন বঙ্গবন্ধু কন্যাকে 2007 সালের 16ই জুলাই যখন কারাগারে নিয়ে যাওয়া হয়, তারপর দিন খুব সম্ভবত তিনি বঙ্গবন্ধু কন্যার জন্য কয়েকটি বই তিনি ভিতরে দেওয়ার চেষ্টা করেছিলেন, আরও অনেকে ছিলেন। এবং সেই বইয়ের মধ্যে একটি ছিল পথে পথে পাথর। আমার এখনও মনে আছে কবি নির্মলেন্দু গুণের সেই কাব্যগ্রন্থটি, এটা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা। সেই কবিতার 3টি লাইন বলেই
আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি। শেখ হাসিনা, আপনার বেদনা আমি জানি। আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, আপনার পথে পথে পাথর ছড়ানো, পাড়ি দিতে হবে দুর্গমগিরি কান্তার মরুপথ, আপনার পথে পথে পাথর ছড়ানো। লড়াই সংগ্রামের একটি অনন্য নাম, সারা বিশ্বের একটি অনন্য ধারায় যিনি সংযুক্ত হয়েছেন, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের মঙ্গল কামনা করছি।